দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব সন্দেশখালীর খুলনা হাসপাতালে, কারণ সেই হাসপাতাল পরিদর্শন করলেন দুই তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আর সেই নির্দেশ মতো হাসপাতাল সংস্কারে 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরাসরি চলে যাব, অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, কি পরিকল্পনা রয়েছে, কিভাবে সাজানো হবে এই হাসপাতাল, এবং আজ দুজন বিধায়ক গেলেন সেখানে, কোন কোন বিষয় খতিয়ে দেখলেন তারা? দেখো, এই যে সন্দেশখালীর খুলনা হাসপাতাল বহু বছর ধরে আমল থেকে অবহেলিত। এখানকার কয়েক লক্ষ মানুষের দাবি ছিল এই খুলনা হাসপাতালকে নতুন করে সাজানোর বা বিভিন্ন রকমের যে সব পরিষেবা নতুন সেই সব পরিষেবাকে চালু করা, যেমন গাইনো ডিপার্টমেন্ট থেকে শুরু করে অর্থোপেডিক ডিপার্টমেন্ট এবং বহির্বিভাগ থেকে সব রকম পরিষেবা এখানে চালু করার একটা আবেদন ছিল। এবং 30শে ডিসেম্বর এই সন্দেশখালীতে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন, তখন তিনি এখানে ঘোষণা করেছিলেন যে এই খুলনা হাসপাতালে 30 শয্যার যে বেড আছে সেটাকে 60 শয্যায় বেড করা হবে, এবং প্রসূতি বিভাগ চালু করা হবে, এবং এখানে সার্জারি হবে, এবং হচ্ছে মায়েদের এখানে চিকিৎসা হবে, শিশু বিশেষজ্ঞরা থাকবে, এবং একাধিক প্রকল্প এখানে চালু হবে। এবং সেই তার ঘোষণা অনুযায়ী 19শে মার্চ 8 কোটি টাকা বরাদ্দ হয়, এবং তার যে 8 কোটি টাকায় সেখানে বিভিন্ন রকমের প্রকল্প চালু শুরু হয়েছে। এবং আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই আবার সন্দেশখালীর বিধায়ক এবং হিঙ্গলগঞ্জের যে বিধায়ক দেবেশ মণ্ডল এবং সুকুমার মাহাতো দুজনে একসঙ্গে এই খুলনা হাসপাতালে পরিদর্শনে যায়। সেখানে যে যে পরিকল্পনাগুলো করার কথা ছিল, যেমন মাতৃকালীন যেসব চিকিৎসা, তারপর গর্ভবতী মহিলাদের চিকিৎসা, অর্থোপেডিক চিকিৎসা, এইসব যেসব চিকিৎসা সেখানে হওয়ার কথা ছিল সেসবগুলো সব ঠিক মতন হচ্ছে কিনা, বা আর কি কি দরকার আছে সবকিছু এখানকার ডাক্তারদের সঙ্গে আলোচনা করে, পেশেন্টদের সঙ্গে আলোচনা করে, পেশেন্টদের যেসব পরিবারের লোকজন তাদের সঙ্গে আলোচনা করে, এবং সেটা একটা নথিভুক্ত একটা লিখিত আকারে তারা নিয়ে যান। এবং এটা কি এরপর স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করা হবে, এবং জেলা শাসকের সঙ্গে আলোচনা করে আর যে যে খামতিগুলো আছে সেগুলোকে পরবর্তী সময় সেগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো এবং দেবেশ মণ্ডল। বেশ অনুপম, এই হাসপাতাল ভিজিট করলাম। এখানে লোকাল কি সমস্যা আছে, পেশেন্ট পার্টির কি সমস্যা আছে, এবং এখানে যারা স্টাফ আছে যাদের দীর্ঘদিন ধরে হাসপাতাল পরিষেবা দিচ্ছে তাদের কি সমস্যা আছে, এবং পরিকাঠামোগত কি সমস্যা আছে সেইগুলো দেখার জন্য আজকে এলাম। আরও আধুনিক করার জন্য 8 কোটি টাকা দেওয়া হলো। এখানে সিজারিয়ান এবং 24 ঘন্টা পরিষেবা, ইতিমধ্যে 2জন ডাক্তারও চলে এসেছেন, এবং এখানের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা নোট ডাউন করলাম। এবং আগামী দিনে জেলা স্বাস্থ্য আধিকারিক এবং ডিএমের সঙ্গে বসে এই হাসপাতাল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে, যাতে হাসপাতালটা আরও সুন্দর হয়। দিদি সন্দেশখালীতে এসে মানুষের যে কথা দিয়েছিলেন সেই কথা রক্ষার্থে এতৎ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এগুলো সরজমিনে আজকে সুকুমারবাবু আমি নিজে ঘুরে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে, এবং হসপিটালের সমস্ত কর্মচারী ফেডারেশনের লোকজন যারা আছেন তাদেরও সঙ্গে কথা বললাম। শীতলকুচিতে সেখানে সীমান্ত এলাকা পরিদর্শনে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি। গ্রামবাসীদের সমস্যার কথা শুনলেন অভিজিৎ দে ভৌমিক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রাজেশ রয়েছে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, এই সীমান্ত এলাকায় সত্যি তো অনেক সমস্যা রয়েছে, কি কি সমস্যার কথা গ্রামবাসীরা বললেন অভিজিৎ দে ভৌমিককে, আর অভিজিৎ দে ভৌমিক তিনি বা কি আশ্বাস দিলেন? দেখো তনুশ্রী, শীতলকুচি ব্লকের পণ্ডিতপাড়া এলাকায় কিন্তু এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা যান। সেখানে সীমান্ত এলাকার বাসিন্দাদের কী কী সমস্যা এবং কী কী সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন, তাদের অভাব অভিযোগের কথা শোনেন, এবং পরবর্তীতে অভিজিৎ দে ভৌমিক যেটা জানিয়েছেন যে সীমান্তের কাঁটাতারের ওপারে কিন্তু ভারতীয় যারা নাগরিক তাদেরকে চাষবাস করতে যেতে হয়। অধিকাংশ এলাকার কৃষিজীবী মানুষ, তাদের কিন্তু চাষবাসের উপরে জীবিকা নির্বাহ করতে হয়। তবে সীমান্তের ওপারে যেতে গেলে একটি পরিচয়পত্র জমা করে যেতে হয়, এবং অনেক শিশুরা রয়েছে এবং অভিভাবকরা যখন যায় শিশুদের বাড়িতে রেখে যেতে পারে না, এবং শিশুদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে তাদের আধার কার্ড নেই। শীতলকুচিতে আধার কার্ড করা বন্ধ রয়েছে। এই বিষয়টি নিয়ে তিনি জেলা শাসককে জানাবেন বলে জানিয়েছেন, এবং সমস্ত সমস্যার সমাধান করবেন বলেও আশ্বাস দিয়েছেন তৃণমূল সভাপতি। কার্ড নেই তবু লোক নিয়ে যেতে চাচ্ছে, সবটাই কনসিডার করা যাবে না। একটা ভ্যালিড আইডি প্রুফ তো দেখিয়েই যেতে হবে, কারণ যেহেতু একটা অনুপ্রবেশের
বিষয়ে বড় একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কাজেই সে বাচ্চা হোক বৃদ্ধ হোক, তাকে তো কাট করে নেওয়া যেতেই পারে। দুয়ারে রিপোর্টার এবার চলে যাব শিলিগুড়িতে, কারণ স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী হয়েছেন স্বামী। শিলিগুড়ির ঠাকুরনগরের ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ছিল, কিন্তু কি কারণে এই ঝামেলা ছিল? অমিত চক্রবর্তী আত্মঘাতী যুবক। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, আত্মঘাতী হলেন স্বামী, সেটা কিভাবে? স্ত্রীকে ভিডিও কল করে, ঠিক সমস্যাটা কোথায়? কি কারণে আত্মঘাতী হলেন স্বামী? দেখো, মাস তিনেক আগেই কিন্তু অমিতের সঙ্গে রিঙ্কি দাসের বিয়ে হয়েছিল, যদিও রিঙ্কি দাসের এটা দ্বিতীয় বিয়ে ছিল, এবং তারপর বিয়ের পর থেকে তাদের মধ্যে কিন্তু ঝামেলা লেগেই ছিল। এমনটাই কিন্তু আত্মঘাতী যুবকের দিদি আমাদের আজকে জানিয়েছেন। ঘটনার সূত্রপাত যে একটি SMS-কে ঘিরে, অপরিচিত কেউ রিঙ্কি দাসের মোবাইলে SMS করে হোয়াটসঅ্যাপে, এবং তাকে ঘিরেই কিন্তু সন্দেহর দানা বাঁধে স্বামী স্ত্রীর মধ্যে। যে পরকীয়া সম্পর্কটা কিন্তু তাদের মধ্যে একটা ধারণা জন্ম হয়, এবং তা নিয়ে কিন্তু গত বুধবার যে অশান্তি চরম আকার নেয়, এবং তারপর রিঙ্কি দাস তার বাপের বাড়িতে ফিরে যায়। এবং গতকাল এই যুবক আত্মহত্যা করার আগে তার স্ত্রীকে কিন্তু ভিডিও কল করে, ইনস্টাগ্রামে ভিডিও কল করে কথা বলে। এমনকি যে প্রক্রিয়ায় সে আত্মহত্যা করতে যাচ্ছে সেই ভিডিও কিন্তু ফুটেজ তার স্ত্রীকে পাঠায়, তারপরেই কিন্তু সে আত্মঘাতী হয়। এবং গোটা বিষয়টি যখন রিঙ্কি দাস জানতে পারে, এবং তারপর রিঙ্কি দাস তার যে ননদের সঙ্গে যোগাযোগ করে। এর আগে ননদ এবং বৌদির সঙ্গে বহুবার যোগাযোগ করলেও রেসপন্স হয়নি, কিন্তু গতকাল তার স্বামীর এই ভিডিও কল পাওয়ার পরে ননদের সঙ্গে যোগাযোগ করে। ততক্ষণে কিন্তু এই অমিত চক্রবর্তী আত্মঘাতী হয়ে গেছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনা নিয়ে যে এই রিঙ্কি দাসের বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল তুলছেন এই আত্মঘাতী যুবকের পরিবার। তারা কঠোর শাস্তি দাবি করেছেন, কেননা 3 মাসের মধ্যে এটা এই সম্পর্ক এইভাবে যে ভেঙে যাবে বা একজনকে চলে যেতে হবে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না কিন্তু এই অমিতের পরিবার। গোটা ঘটনা কিন্তু ভাইয়ের বইয়ের ফোনে একটা মেসেজ আসে, সেটা নিয়ে আমার ভাইয়ের সাথে ভাইয়ের বইয়ের কথা তর্কাতর্কি হয়। রাত্রেবেলা যখন আমার ভাই সুসাইড করে, তার আগে মেয়েটাকে ইনস্টাগ্রামে ভিডিও পাঠায়, তারপরে ওরা ভিডিও কলে কথাও বলেছে। যখন আমার ভাই সুসাইড করে ফেলে, তখন আমাকে 2বার ফোন করেছিল। ফোনটা রিসিভ করার পরে আমাকে বলে যে আমি রিঙ্কি বলছি, তোমার ভাই মনে হয় কোনো অঘটন ঘটাবে, তুমি কি দেখো। যখন আমরা দেখতে যাই, তখন দেখি যে সত্যি আমার ভাই ঘরের মধ্যে ঝুলছে। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনতাই। শীতলকুচিতে অভিযুক্তকে ধরতে গেলে রীতিমতো উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন। অভিযুক্তকে ধরতে গেলে বাধা, কিন্তু কি কারণে বাধা দেওয়া হলো? একটা ছিনতাইবাজকে ধরতে গেছে, আর অভিযুক্ত ধরতে গিয়ে পুলিশ বাধা খেলো। সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের থেকে জানবো। রাজেশ, দেখো তনুশ্রী, আজ শীতলকুচির কার্জির দিঘি এলাকায় কিন্তু এক অভিযুক্তকে পুরনো মামলা থাকায় ধরতে যায় পুলিশ। তবে তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়, কারণ সেই অভিযুক্তকে যখন পুলিশ ধরে, তখন তার সঙ্গে সেখানে থাকা তৃণমূল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়, এবং সেই অভিযুক্তকে কিন্তু সেখান থেকে ছিনিয়ে নিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কার্জির দিঘি এলাকায়। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যেটা জানা যাচ্ছে যে কেন সেই অভিযুক্তকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, তার সদুত্তর না মিললেও আজ কিন্তু শীতলকুচি এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পরিদর্শন ছিল সীমান্ত এলাকায়, এবং সেই জায়গায় কিন্তু সেই তৃণমূল কর্মীও এসেছিলেন, এবং সেই সময় কিন্তু সেখানে তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের সামনে থেকে একজন তৃণমূল কর্মীকে যখন পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল, তখনই কিন্তু এই বাধা দেওয়ার ঘটনা ঘটে। তবে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান যেটা জানিয়েছেন যে তারা কর্মসূচি করে ফিরে এসেছেন, তারপরে কি হয়েছে বিষয়টি তাদের জানা নেই। শাসক দলের বিরুদ্ধে অবশ্য কটাক্ষ করেছেন বিজেপি। এই ঘটনায় কিন্তু যথেষ্ট শোরগোল পড়েছে এলাকায়। বেশ, কোনো একটা কেসের আসামি সেই তৃণমূল কংগ্রেস সম্পদ, চাপের মুখে পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায় সেখান থেকে, এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির উপস্থিতিতে, ব্লক সভাপতির উপস্থিতিতে তৃণমূল কর্মীরা সেই সম্পদকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িত হয়। এই সুযোগে সেই তৃণমূল কংগ্রেসের সম্পদ পলায়ন করে, যার ফলে এটা বোঝা যায় তৃণমূল কংগ্রেসের আমলে যে যতই দোষ করুক না কেন, তার 7 খুন মাপ
আর ওটা আমার তো জানা নেই, আমরা বেরিয়ে আসার পর কি হয়েছে সেটা জানি না। আমরা মিটিং করি, বেরিয়ে এসেছি, তারপরে যদি কিছু ঘটনা ঘটে সেটা জানা নেই। এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির ডেপুটেশন আর সেই ডেপুটেশন ঘিরে রীতিমতো উত্তেজনা। আসানসোলের বারাবণীতে উত্তেজনা। গতকাল বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়, আর আজ বিজেপি সেই ডেপুটেশন ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। সরাসরি চলে যাব, দীপক শর্মা রয়েছে আমার সঙ্গে। দীপক, ঠিক কি হয়েছিল? দেখো, বিজেপির ডেপুটেশন কয়লা খনিতে স্থানীয় কর্মীদেরকে নিয়োগ করতে হবে, স্থানীয় বেকার যুবক যুবকদের নিয়োগ করতে হবে কয়লা খনিতে চাকরিতে, এই দাবিতেই বিজেপির ডেপুটেশন। তা নিয়ে উত্তেজনা ছড়ালো বারাবণীর ইটাপাড়া এলাকায়। বা বিজেপির ডেপুটেশন যখন মিছিল করে যাচ্ছিল ডেপুটেশন দিতে কয়লা খনিতে, তখন পাল্টা মিছিল করে তৃণমূলের পাল্টা দাবি কি বিজেপি ডেপুটেশনের নামে কয়লা খনি বন্ধ করার চক্রান্ত করছে এবং সেই কয়লা খনি বন্ধ করতেই এই ডেপুটেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই তারা পাল্টা মিছিল করে এবং দুই মিছিল যখন মুখোমুখি হয়ে যায় তখন কিন্তু উত্তেজনা বেড়ে যায় এবং ঘটনাস্থলে বারাবণী থানার পুলিশ সহ দুই এসিপি মর্যাদার আধিকারিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আনতে চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায় এবং স্বাভাবিকভাবে বিজেপির এই ডেপুটেশন পূর্ব ঘোষণা ছিল, তাই কিন্তু বিজেপি কর্মীদের উপরে আক্রমণ চালানো হচ্ছিল, এমনটাই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও গোটা অভিযোগ তৃণমূল অস্বীকার করেছে এবং স্বাভাবিকভাবেই যেইভাবে আজকে বিজেপির একটি কয়লা খনিতে বেকার যুবকদের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারাবণীতে, তাতেই কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে যে যত নির্বাচন কাছে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে শিল্প শহর আসাম। সাধারণ মানুষ বাধা দিয়েছে, কেন সাধারণ মানুষ বুঝতে পেরেছে যেখানে বিজেপি আছে সেখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এখানেও যেখানে আমরা 5-6টা এখানে মাইন্স চালু হয়েছে টিএমসি আসার পর থেকে, এবং এখানে সাধারণ মানুষের রুজি হচ্ছে, বেকার ছেলেরা ট্রান্সপোর্টিং করছে, এটা ওদের সহ্য হচ্ছে না। ভোট সামনে নাটকবাজি করতে এসেছে। এই আন্দোলন আমরা গণতান্ত্রিকভাবে 7 দিন আগে জানিয়েছি, কিন্তু সেই আন্দোলনকে আটকানোর জন্য তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সবাই রোডে কেমনভাবে দাঁড়িয়ে আছে, আর পুলিশ দর্শক কেন গণতান্ত্রিক আন্দোলনকে এভাবে রাস্তায় আটকে দিয়ে এইভাবে গুন্ডাগিরি চলবে। ডেপুটেশন আমরা দিয়েছি, ইলিসিএল আধিকারিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। ফের জালে বাংলাদেশি 10 বাংলাদেশিকে এবার গ্রেফতার। নদিয়ার ধানতলা থেকে গ্রেফতার করা হলো অনুপ্রবেশকারী 10 জনকে। 1 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ, তারপর কিভাবে ধরলো এই 10 বাংলাদেশিকে জানবো। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, দেখো, ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে এই 10 জনকে গ্রেপ্তার করে। এই 10 জনের সাথে আরও 5 শিশুও রয়েছে। মূলত ধানতলা থানার বহিরগাছি গ্রাম পঞ্চায়েতের ফুলগাছি এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে 1 বছর আগে ভারতে প্রবেশ করেছিল এবং প্রবেশ করে তারা গুজরাটে চলে গিয়েছিল এবং পুনরায় তারা ধানতলা এসে সেখানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এবং জানি রাখি যে এই যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ভারতীয় দালালের মাধ্যমে এবং তারা পুনরায় ভারতের দালালের মাধ্যমে তারা বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলাতে। এবং পাশাপাশি তোমার জানি রাখি গত কয়েক মাস ধরে রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী যে থানাগুলো রয়েছে, বিশেষ করে গাংনাপুর, ধানতলা এবং হাসখালি থানা, এই সমস্ত এলাকাতে লাগাতার অভিযান চলছে। এবং যদি দেখো যে গত কয়েক মাসে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারের পাশাপাশি ভারতীয় দালাল যারা মূলত এদেরকে প্রবেশ করতে পারবে এখান থেকে আবার বাংলাদেশ ফেরত যেতে সাহায্য করে তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে যে এই অভিযান কিন্তু লাগাতার চলবে। ইতিমধ্যে 10 জনকে রানাঘাট আদালতে তোলা হয়েছিল। পাশাপাশি তো জানি নাকি এই 10 জনকে গ্রেপ্তার করার ফলে যারা কারা এর সাথে যুক্ত ছিল বাংলাদেশে পাঠানোর জন্য তাদেরও কিন্তু সন্ধান চালাচ্ছে ধানতলা থানার পুলিশ। বেশ, পথশ্রী প্রকল্পের রাস্তা আর সেই রাস্তা তৈরিতেই এবার উত্তেজনা। রাস্তা তৈরিতে গাছ কাটার প্রতিবাদে গন্ডগোল, আর প্রতিবাদীর সঙ্গে বচসা হাতাহাতি গ্রামবাসীদের। যে ছবি আপনারা দেখছেন, গাছ কাটতে বাধা, আর সেই সময় প্রতিবাদীর সঙ্গে বচসা হাতাহাতি গ্রামবাসীদের। পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরিতে রীতিমতো উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, এই ঘটনা বাদুড়িয়ার রঘুনাথপুরের মলয়াপুর গ্রামে। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ, কেন এতটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলো?
দেখো এই যে বাদুরিয়া রঘুনাথপুর পঞ্চায়েতের মলয়াপুর গ্রামের ভিতরে দিয়ে প্রায় 5.5 কিলোমিটার একটা রাস্তা আছে, যেটা বাম আমল থেকে কিন্তু অবহেলিত। এলাকার মানুষ বহুদিন ধরে কিন্তু স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস এমনকি বিধায়কের কাছে কিন্তু বহুবার আবেদন করেছিল যে এই রাস্তাটা যাতে সংস্কার হয়, এবং তারপর তাদের আবেদনের কথা মাথায় রেখে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের 2 কোটি টাকার বেশি বরাদ্দ করে এই রাস্তার 10 ফুট চওড়া এবং 5.5 ফুট 5.5 কিলোমিটার রাস্তা হবে, এবং সেই অনুযায়ী সেই টাকার বরাদ্দ হওয়ার পরে কিন্তু রাস্তা সংস্কারের কাজও শুরু হয়, এবং প্রতিটা 10 ফুট যে চওড়া যে রাস্তা হবে সেই রাস্তার ধারে যেসব গাছপালা বা অনেকের পাঁচিল পড়ে, সেটা যেসব বাড়িঘর যাদের আছে তারা কিন্তু অনায়াসে নিয়ে দেয়, স্বেচ্ছায় নিয়ে দেয়, তাদের রাস্তা সংস্কারের উদ্দেশ্যে সহযোগিতা করে। কিন্তু এখানে পিন্টু সরকার বলে এক ভদ্রলোক, তার একটা গাছ পড়ে, সেই গাছ সে কাটার সময় তখন সে বাধা দেয়, তার যে সে 10 ফুটের বেশি জায়গা বেশি হয়ে গেছে, সেই জন্য সে গাছ কাটতে বাধা দেয়। তখনই স্থানীয় যে মিজানুর রহমান বলে যে সেখানকার যে মেম্বার, সেই মেম্বার এবং তার লোকজন এবং গ্রামবাসীরা এসে এই যে গাছ কাটতে যে তার বাড়িতে হামলা চালায় এবং মারধর করে। এবং ধন্যবাদ অনুপম। আমাদেরকে বলছে এই গাছগুলো কাটতে হবে, আমরা ওর কথা মতো সব কেটে দিয়েছি সঙ্গে সঙ্গে। তাছাড়াও ওরা ফিতে ধরে মেপে দেখে পুরো 12 ফুট একদম পারফেক্ট আছে, তারপরেও এসে বলছে না আরও 6 ইঞ্চি আরও দিতে হবে তোমাদের জোর করে, এখান থেকে একদম ছাড়বো না, অন্য জায়গায় ছাড়বো, এখান থেকে অভিযোগ থাকতে পারে। ম্যাটারটা হলো রাস্তাটা 10 ফুট করে স্যাংশন, সেটা বার করতে গিয়ে এবার সারা গ্রামের মানুষ কম্প্রোমাইজ করেছে, সারা গ্রামের মানুষ চেয়েছে যে রাস্তাটা হোক, সবাই বড় বড় পাঁচিল ভেঙেছে, বড় বড় গাছ কেটে নিয়েছে। ওই একটা পরিবার এসে ওরা বাধা দেয় যে আমরা রাস্তার জায়গা দেবো না কোনো মতে, রাস্তার গাছ কিছুই কাটবো না, ছোট ছোট গাছ। সারা গ্রামবাসীর বক্তব্য একটাই যে আমরা তো সবাই জায়গা দিয়েছি, তাহলে তোমরা দেবে না কেন? ওই পরিবারটা প্রথম থেকেই ডিস্টার্ব ছিল। সমগ্র গ্রামবাসী মিলে ওখানে উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। আমার ছেলেপিলে ওখানে ঠেকিয়েছে, পুরোটা সেফ দিয়েছে, গ্রামবাসীদের থেকে ওদেরকে বাঁচিয়েছে। ব্যবসায় লোকসান আর সেই লোকসানে আত্মঘাতী, বাড়ির ছাদে স্বর্ণ ব্যবসায় ঝুলন্ত দেহ তার। গত মঙ্গলবারই আত্মহত্যা স্বর্ণ ব্যবসায়ী স্ত্রীর, সপ্তাহখানেক পরে উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। সরাসরি চলে যাব, সন্তু মালিক রয়েছে আমার সঙ্গে, সন্তুর সঙ্গে কথা বলবো। সন্তু, দুটো বিষয় জানতে চাইবো, যেহেতু সপ্তাহখানেক আগেই তার স্ত্রী গত মঙ্গলবারই তার মৃত্যু হয়েছিল, পরিবারে আর কারা কারা রয়েছেন, এবং শুধুই কি ব্যবসায় লোকসান নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? দেখো, উলুবেড়িয়া রাজাপুর থানার রথতল এলাকার এই স্বর্ণ ব্যবসায়ী সুব্রত দাস, তার কিন্তু আজ বাড়ি থেকেই মৃতদেহ উদ্ধার হয়। তার কিন্তু সপ্তাহখানেক আগে তার স্ত্রীর মৃত্যু হয়। যেটা জানা যাচ্ছে, এই রাজাপুর থানার যে মালপাড়া এলাকায় তার একটি সোনার দোকান ছিল, এবং সেই দোকান থেকে যেমন সোনার ব্যবসা করতো তার তেমনই কিন্তু বন্ধকি ব্যবসা করতো। তার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্যাংকের থেকে বেশি সুদ দেওয়া হবে এমনটাই করে বাজার থেকে প্রায় কয়েক কোটি টাকা তিনি তুলেছিলেন। যেটা জানা যাচ্ছে, আজ পুলিশ কিন্তু একটি সুসাইড নোট উদ্ধার করেছে। সেখানে কিন্তু তিনি লিখে গেছেন যে করোনাকাল ও নোটবন্দির সময় কিন্তু তার ব্যবসায় হিউজ পরিমাণ ক্ষতি হয়েছে, তার জন্যই এই চরম পরিণতি। এবং তার কিন্তু ছেলে আছে একটি, তার ছেলে কিন্তু তার ব্যবসার সাথে কোনোভাবেই যুক্ত নেই, এমনটাই কিন্তু সুসাইড নোটে লেখা আছে দাবি পুলিশের। এই তার মৃত্যুর খবর পাওয়া পরেই কিন্তু যেটা জানা যাচ্ছে, তার দোকানের সামনে কিন্তু স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। তারা কেউ 10,000, কেউ 20,000, কেউ লাখ টাকার উপরে কিন্তু তার কাছে জমা রেখেছিল। সেই টাকা কীভাবে ফেরত পাবেন সেই আশা নিয়েই কিন্তু তার দোকানে আজকে ভিড় দোকান। যেটা স্থানীয় বাসিন্দারা এবং তার ছেলে যেটা দাবি করছে, এই ব্যবসায়ী কিছুদিন ধরে কিন্তু যে লটারি, সেই লটারি কাটছিল, এবং লটারি নেশায় কিন্তু তার এই চরম পরিণতি, এমনটাই কিন্তু একাংশ মনে করছে। বেশ সন্তু, মা মুখ থেকে আমি শুনেছিলাম যে ব্যবসা ঠিকঠাক চলছে না, এবার তার জন্য যে তার পরিণাম এইভাবে চলে যাবে বা এই জায়গায় যাবে সেটা আমি বুঝতে পারছি না, মানে এইভাবে হয়ে যাবে আমাদের অজান্তে। চলুন দুয়ারে রিপোর্টারে এবার চলে যাই পূর্ব মেদিনীপুরে। সেখানে খিরাইয়ে শিকার মেলা, বিভিন্ন রকম সচেতনতা প্রচার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কি এই শিকার মেলা, কেন করা হচ্ছে এই শিকার মেলা জানবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি দিগ্বিজয় মাহালি রয়েছে। দিগ্বিজয়, দেখো, এই ফলহারিণী অমাবস্যার সময় আদিবাসী সম্প্রদায়ের বা তপশিলি জাতিদের একটি শিকার মেলা হয়। সেখানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে তারা বন্যপ্রাণী শিকার করে, তাদের এটা রীতি। কিন্তু বর্তমানে সরকার যে আইন করেছে সেখানে কিন্তু এই বন্যপ্রাণী শিকার করা যায় না। তাই যেহেতু ফলহরিণী মেলা রয়েছে খিরায়ে, সেক্ষেত্রে হয়তো বন্যপ্রাণী শিকার হতে পারে, সেইটাই কিন্তু যারা মানুষজন রয়েছে তাদেরকে সচেতন করতে আজকে খড়গপুর বন বিভাগের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার
যে প্রত্যেকটি রেল স্টেশন রয়েছে শ্যামচক, বালিচক, রাধামোহনপুর এবং খিরাই, এই স্টেশনগুলিতে খড়গপুরের বন বিভাগের পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া হয় এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে যদি ধরো পাখি তাহলে কিন্তু জেল ছাড়া কোনো কিছু উপায় নেই। তো এই নিয়ে কিন্তু খড়গপুরের যিনি এডিপিও ছিলেন, ডেবরা রেঞ্জার ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা তারা প্রত্যেকটি স্টেশনে কিন্তু এই বার্তা দেন। বন্যপ্রাণী শিকার করা, বন্যপ্রাণী কেনা বেচা, বন্যপ্রাণীকে মারা কোনো কিছুই কিন্তু করা যাবে না এবং এটা কিন্তু আইন বিরুদ্ধ এবং এর জন্য সাজা হতে পারে। এই বার্তাই কিন্তু আজকে খড়গপুর বন বিভাগের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গায় কিন্তু দেওয়া হলো। আমাদের খিরাইতে যে শিকার উৎসবটা হয় ফলাহারিণী কালী পুজো উপলক্ষে, তো সেক্ষেত্রে আমরা এই সময় যাতে শিকার না হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে সমস্ত স্টেশনে আমরা দিনরাত ডিউটি করছি। যে ইনপুটসগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা ডিউটি করছি, আমাদের স্টাফেরা দিনরাত ডিউটি করছে। আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। গত বছরও আমরা জিরো হান্টিং এনশিওর করতে পেরেছিলাম, এবছর আশা করি সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা জিরো হান্টিংকে এনশিওর করতে পারবো। ধরুন আপনি বাইক নিয়ে বেরিয়েছেন কিন্তু হেলমেট পরেননি, পুলিশ আপনাকে হেলমেট ফাইন করতেই পারে, কিন্তু তাই বলে 4 চাকায় হেলমেট ফাইন? হ্যাঁ, ঠিকই শুনছেন, ঠিক যেমনটা হলো। গাড়ির নম্বরে বাইকের ছবি দিয়ে ফাইন, হেলমেট না পরায় জরিমানা পুলিশের। অভিযোগ মালদা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দাকে জরিমানা করা হয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো। মুক্তা রয়েছে। মুক্তা, কিভাবে সম্ভব, কি হয়েছিল, কেন 4 চাকার গাড়িকে হেলমেট ফাইন করা হলো? দেখো, বলতে গেলে এটা একটা অবাক কাণ্ড। গাড়ি 4 চাকা কিন্তু ফাইন করেছে বাইকের ছবি, 4 চাকার নাম্বার। একটা অবাক কাণ্ড শোরগোল পড়েছে রায়গঞ্জে। রায়গঞ্জের বাসিন্দা কৌশিক দে রয়েছে, সে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল, কিন্তু মালদা ট্রাফিক পুলিশের খামখেয়ালি তাই এই ঘটনা ঘটেছে। তার ফাইন এসছে, ছবি দেখা যাচ্ছে যে বাইকের ছবি এবং 4 চাকার নাম্বার, এবং সে তার 4 চাকা বাড়িতে রয়েছে, মালদায় কখনোই যায়নি সে অসুস্থ থাকার কারণে। তবে ট্রাফিকের এই যে নোটিশ পাঠিয়ে ফাইন করেছে, এটা নিয়ে কিন্তু কৌতূহল ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলা জুড়ে। তো এই ঘটনায় কিন্তু অবাক তার পরিবার। এই যে 4 চাকা বাইকের ছবিতে বসে আছে এবং 4 চাকার নাম্বার দেওয়া আছে, এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে কৌতূহল রায়গঞ্জে। তবে বলা যেতেই পারে যে এই যে আরও দায়িত্বশীল হওয়া উচিত ট্রাফিক পুলিশের, কারণ এই যে এই ঘটনা যে রয়েছে, যে বাইকের ছবি দেখা যাচ্ছে স্পষ্ট, যে ফাইন করেছে ছবিতে দেখা যাচ্ছে বাইকের ছবি এবং 4 চাকার নাম্বার, এটা কিন্তু তারা অবাক হয়ে আছে। কারণ বলতে পারছে আমরা কখনোই মালদায় যাইনি, কারণ কয়েক মাস থেকে কৌশিকদের বাড়িতে অসুস্থ, কীভাবে এটা হতে পারে? তাহলে ট্রাফিক পুলিশের গাফলতির কারণে কি এই ঘটনা ঘটছে? এটা কিন্তু একেবারে রায়গঞ্জের এখন উঠছে। ঠিক, আমার একটা গাড়ি আছে আমার ওয়াইফের নামে, তো হঠাৎ করে দেখি আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ আসে যে সেটা মালদা ট্রাফিক থেকে পাঠানো হয়েছে, যে সেই গাড়িটার মধ্যে দেখা যাচ্ছে সারা বাইকের হেলমেট কেস দিয়ে দিয়েছে। তো আমি তো এটা জানি না যে এটা কেমন করে হয় যে 4 চাকার মধ্যে হেলমেটের কেস। যেই তারিখে আমার কেস দেওয়া হয়েছে সেই তারিখে গাড়িটা মালদাতে যায়নি, কিন্তু তা সত্ত্বেও 4 চাকা গাড়ির মধ্যে বাইকের একটা কেস দিয়ে রেখেছে। এটাতে আমার মনে হয় পুলিশকে আরো একটু সক্রিয় হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। সুতরাং আমরা চাইছি এই ভুলটাকে খুব তাড়াতাড়ি রেকটিফাই করে নেই। আমার সময় প্রথম আমি একটা ব্যক্তি যে নাকি 4 চাকাতে হেলমেটের কেস খেলা। একদিকে যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বিভিন্ন গাফিলতির অভিযোগ উঠে আসছে, তখন আরেক দিকে মানবিক পুলিশের খবর দেখাবো। পড়ুয়ার পাশে পুলিশ সুপার। মাধ্যমিকে শালবনীর লাবণী মাহাতো পেয়েছে 647 নম্বর। স্বপ্ন রয়েছে ডাক্তার হওয়ার, কিন্তু আর্থিক অবস্থা, তাই এবার পাশে পুলিশ সুপার। কিভাবে সাহায্য করছেন পুলিশ সুপার জানাবে আমার সঙ্গে শোভন রয়েছে। শোভন, দেখো তমশ্রী, যেটা জানা যাচ্ছে যে এই যে পরিবার, যে সিভিক ভলেন্টিয়ার কিনু মাহাতোর পরিবার, তার মেয়ে লাবণী মাহাতো কিন্তু এবারে যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষায় ভালো সাফল্য অর্জন করেছে এবং তারপরে কিন্তু তার ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে, সে পরিবারকে জানিয়েছে। কিন্তু পরিবারের কাছে সেই তাকে ডাক্তারি লাইনে পড়ানোর জন্য যে আর্থিক যে দরকার, সেই অর্থ কিন্তু সেই পরিবারের কাছে নেই, কারণ অভাব অনটনের মধ্য দিয়েই চলে এই পরিবার। এবং পেশায় সিভিক ভলেন্টিয়ার এই লাবণী মাহাতোর বাবা।
এবং বিষয়টি যখন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানতে পারেন, তিনি এগিয়ে যান তার পরিবারের কাছে এবং লাবণী মাহাতো সহ তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং তার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু তার যে ডাক্তারি লাইনে যে পড়াশোনার যে খরচ, সেই খরচও কিন্তু বহন করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। পাশাপাশি তাকে টিউশন যে পড়ানোর যে খরচ, সেই টিউশন পড়ানোরও ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে। জেলা পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে এর আগেও তিনি কিন্তু শালবনীর একজন হতদরিদ্র পরিবারের মেয়ে, তাকে ফুটবল খেলতে, ফুটবলে ভালো যাতে র্যাঙ্ক করতে পারে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে সব রকম সাহায্য করতে পাশে রয়েছে প্রশাসন। আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা, কিন্তু জানি না কতটা কি হবে। আর্থিক সমস্যা আমার কাছে আসবে সেটা আমি বুঝতে পারছি। জেলা পুলিশ সুপার আমার রেজাল্টের কথা শুনে আমার সাথে যোগাযোগ করেন এবং তিনি আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কি মনে হচ্ছে যে স্বপ্ন পূরণ হবে এবার? তাহলে আশা করছি হবে। আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব, তারপর দেখা যাক। তাদেরকে পড়াশোনা রিলেটেড যে হেল্প করার এবং তার জীবনে কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য যতটা হেল্প দরকার সেটা সবসময় আমি পাশে থাকবো এবং আমাদের তরফ থেকে তাদের কিছু হেল্পও করা হয়েছে অলরেডি। এবং সে আমাদের সিভিক ভলেন্টিয়ার একটি মেয়ে। এখনকার ওয়াইজ জেনারেশন মোবাইলে আসক্ত, তার বলার অপেক্ষা রাখে না। বই পড়ার দিকে মন কমছে পড়ুয়াদের, আর এবার মোবাইল থেকে পড়ুয়াদের মন ফেরানোর উদ্যোগ, বইয়ে আগ্রহ বাড়ানোর উদ্যোগ ঝাড়গ্রামের স্কুলে। ঠিক কি উদ্যোগ নেওয়া হয়েছে সরাসরি চলে যাব, রাজু সিং রয়েছে আমার সঙ্গে, রাজুর থেকে জানবো। রাজু, কি স্কুল কর্তৃপক্ষ কি উদ্যোগ নিয়েছে? দেখো, স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে লাইব্রেরিমুখী করা এবং সেখানে বইয়ের মাধ্যমে তাদেরকে পড়াশোনার আরো অনুপ্রেরণা দেওয়া। মূলত যেখানে হাতে ইন্টারনেট, মোবাইল চলে আসার ফলে সকলেই যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা অন্য পথে চলে যাচ্ছে, সেই পথ থেকে তাদেরকে আবার পুনরায় পড়াশোনার দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। রানী বিনোদ মঞ্জুরি যে বালিকা বিদ্যালয় রয়েছে, সেই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এই উদ্যোগ নিয়েছে, কারণ এবারে গরমের লম্বা ছুটি রয়েছে, আর সেই লম্বা ছুটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা অন্য মুখে চলে যাবে, কারণ হাতে মোবাইল বা ইন্টারনেটে তারা সবসময় ঢুকে থাকবেন। সেই জায়গা থেকে তাদেরকে পড়াশোনার প্রতি আরও যাতে আগ্রহ বাড়ানো যায় তার জন্য এই নিয়ম করেছেন তিনি। আর সেক্ষেত্রে লাইব্রেরিতে যেমন তাদেরকে নির্দিষ্টভাবে লাইব্রেরির সদস্য হতে হবে এবং তার সাথে বই পড়তে হবে, এই উদ্যোগটা নেওয়া হয়েছে ঝাড়গ্রামেরই একটি বালিকা বিদ্যালয়ের স্কুলের তরফ থেকে। বেশ রাজু। আলাপনী লাইব্রেরি থেকে যে আমাদের স্কুলে যে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য সামার প্রজেক্ট দিয়েছে, এটার জন্য আমি খুবই অত্যন্ত গর্ব করি যে স্কুলে নিয়ে যে আমাদের স্কুল থেকে এরকম একটা লাইব্রেরি, সুন্দর লাইব্রেরি থেকে আমাদের বই নিয়ে যেতে বলেছে। গরমের ছুটি গভর্নমেন্টের থাকে কিছু প্রজেক্ট, যেগুলো আমরা ওকে মানে সিলেবাস অনুযায়ী ওদের দেওয়া হয়েছে, টিচাররা দিয়েছে, সেটা তো মেয়েরা করছে, কিন্তু পুরোটাই ঘরে বসে করছে। এবার দুয়ারে রিপোর্টারে চলুন, তারাপীঠে যাই, কারণ আজ ফলহারিণী অমাবস্যা। আর সেই ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে পুজো প্রতি বছর জ্যৈষ্ঠ অমাবস্যায় পালিত হয় এই ফলহারিণী অমাবস্যা। আর এই অমাবস্যা উপলক্ষে প্রচুর যারা ভক্তরা রয়েছে তারা দূর দূরান্ত থেকে ভিড় জমান তারাপীঠ মন্দিরে। সরাসরি চলে যাব, অক্ষয় দিবার রয়েছে, অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, একদিকে যেমন ফলহারিণী অমাবস্যা এবং সেই উপলক্ষে দর্শকদের যেমন ভিড় রয়েছে, ভক্তদের ভিড় রয়েছে, তেমন কিভাবে আজ পুজো হয়, পুজোর নিয়ম কি আজকে? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি আজকে এই বিশেষ তিথিতে ফলহারিণী রূপে মা তারাকে পুজো করা হয় এবং যারা ভক্ত দূর দূরান্ত থেকে আসে তাদের বিশ্বাস আজকের দিনে মা তারাকে ফল নিবেদন করলে এবং ফলের প্রসাদ দিয়ে পুজো করলে ভালো ফল তারা পায়। এবং সেই মতো আজ ভোরবেলা মা তারাকে সন্ধ্যা আরতি, ভোরবেলা যে বিশেষ আরতি, সেই রাজবেশে সাজানোর পর আরতি দেওয়ার পর গর্ভগৃহে খুলে দেওয়া হয়েছে। দুপুরে বিশেষ অন্নভোগ নিবেদন করা হয়েছে এবং সন্ধ্যেবেলা যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতিতে বিশেষ রাজবেশে সাজানো হয়েছিল এবং বিশেষ করে ফল দিয়ে সাজানো হয়েছিল মা তারাকে। এবং রাত্রিবেলা নিশি পুজো, সেই নিশি পুজো দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ অপেক্ষা করে আছেন এবং সেই নিশি পুজোর বিশেষ যে মুহূর্ত, সেই মুহূর্ত কিন্তু রাত্রি 9:30 থেকে রাত্রি 10টার মধ্যে সেই নিশি পুজো শুরু হবে। এবং আজকে বলে রাখি মা তারাকে সাধারণত এই ফলহারিণী অমাবস্যাতে ফল দিয়েই বেশিরভাগ পুজো নিবেদন করেন ভক্তরা এবং প্রত্যেকের বিশ্বাস আজকে অশুভ শক্তি বিনাশ হয় এবং শুভ ফল আগমন হয় এবং সেই জন্যই তারাপীঠ মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা। আমি প্রতি বছরই এসে মায়ের কাছে পুজো দিই, পুজো দিয়ে শান্তি হয়, মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। ফল, মালা, আলতা,
আলতা সিঁদুর সব দিয়ে পুজো দিয়েছি। মা আমাদের সবার রক্ষা করে, ভালো রাখে। পুজো দিয়ে খুব ভালো লাগলো মায়ের কাছে। দুয়ারে রিপোর্টারে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ বাংলায় ফের নিম্নচাপ। কাল বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ। সপ্তাহ জুড়ে বঙ্গে বৃষ্টি কি পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে জানবো। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, একদিকে উত্তরবঙ্গের দুয়ারে বর্ষা বলা যায়, কারণ আসাম মেঘালয়ে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর 3 দিনের মধ্যেই সিকিম এবং উত্তরবঙ্গেও ঢোকার মতো পরিস্থিতি রয়েছে, অর্থাৎ অনুকূল পরিবেশ রয়েছে বর্ষা আসার, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আসার। এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব যেমন রয়েছে, তেমনি আগামীকাল বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই নিম্নচাপ হলেও সেটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে আসবে, আর তার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার থেকে। বৃহস্পতি এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। একদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ওপরের দিকের যে 5 জেলা, সেখানে যেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা, তেমনি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টিও হতে পারে উপকূলের বেশ কিছু জেলাতে। অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, তার মধ্যে বৃহস্পতি ও শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। ধন্যবাদ। আগামীকাল নদিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিন 28 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 29, 30, 31 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এবার মালদার দিকে নজর রাখতেই হবে, কারণ মালদায় বৃষ্টিতে চাষে ক্ষতি, জ্যৈষ্ঠের বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সেবক রয়েছে। সেবক, আগামী বৃহস্পতি শুক্রবার তো আরও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তার মানে তো আরও ক্ষতি হবে। কিভাবে এই ক্ষতি সামলাবেন কৃষকরা? একদমই দেখো, এই কারণে কৃষকরা কিন্তু যথেষ্ট চিন্তায়, কারণ কি আরো ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই মালদহের হবিবপুর, বামনগোলা, চাচল, পুরাতন মালদা এইসব এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে, আর এর জেরে হবিবপুরের বেশ কিছু এলাকায় আমরা যে বৃষ্টি হয়েছে, আর এর জেরে হবিবপুরের বেশ কিছু এলাকায় আমরা যে ছবি দেখাচ্ছি, সেখানে কিন্তু বোরো ধানের জমিতে জল জমে গেছে, অনেক জায়গায় ধান গাছ নুয়ে পড়েছে, অথচ এখন পাকা ধান রয়েছে। এখনই জমি থেকে ধান কেটে নেওয়ার কথা, কিন্তু সমস্যায় পড়েছেন কৃষকরা। আর এইভাবে যদি রোদ ঝলমলে আবহাওয়া তারা চাইছেন, আর বৃষ্টি যদি আরো বেশি হয়, অর্থাৎ বৃষ্টি আরো বেশি হওয়ারই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। অন্যদিকে সুন্দরবন উপকূল এলাকা, নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা। সুন্দরবন উপকূলে সতর্ক প্রশাসন, মাইকিং করা হচ্ছে। দুর্যোগের সতর্কতায় মাইকিং প্রশাসনের তরফে। যে ছবি দেখছেন, বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে? হ্যাঁ দেখো, পরিস্থিতি যাই হোক না কেন, কোনো রকম খামতি রাখতে চায় না প্রশাসন, এবং সেই মতো যে সাগর ব্লক প্রশাসন তরফ থেকে কিন্তু, যেহেতু গঙ্গাসাগর একটা যে তীর্থস্থান এবং সেখানে কিন্তু প্রচুর পুণ্যার্থীরা আসেন, এবং সেই কারণে আগে ভাগেই কিন্তু গঙ্গাসাগরের যে সমুদ্র সৈকত আছে সেখানে কিন্তু সিভিল ডিফেন্সের কর্মীদেরকে দিয়ে কিন্তু মাইকিং শুরু করে দিয়েছেন। তারা পরিষ্কার করে যেটা বলছেন যে আবহাওয়া খারাপ হতে পারে এবং জলোচ্ছ্বাস হতে পারে, এবং কেউ যাতে না গভীর সমুদ্রে স্নান করতে নামে, এবং সেই দিকে যেমন নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি যে সমস্ত কাঁচা বাঁধগুলি রয়েছে, কাঁচা মাটির বাঁধগুলি রয়েছে, সেখানেও কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে নজরদারির কথা বলা হয়েছে, এবং সাগর ব্লকে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং সেই কন্ট্রোল রুম থেকে বিভিন্ন অর্থাৎ সব রকম ভাবেই নিম্নচাপের আগে সতর্ক প্রশাসন।